সুপ্রিয় দর্শক বন্ধুরা, হোর্হে লুইস বোর্হেস প্রসঙ্গে আপনাদের আবারও কথকের জার্নালে আমরা স্বাগত জানাই। আমরা গত পর্বে চেষ্টা করেছিলাম বোর্হেসের জীবন এবং কর্ম নিয়ে কিছু কথা বলার। আজকে আমরা বোর্হেসের সাহিত্য কর্মের উপর পাঠান্তের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আলবার্তো মেঙ্গুয়েল একবার বোর্হেস সম্পর্কে মন্তব্য করেছিলেন এরকম: বোর্হেসের লেখার সবচেয়ে বড় গুণ তার লেখায় কোনো ভান নেই। আমরা এমনিতেই দেখছি বিশ্বের অপরাপর লেখক যারা যেখানে আছেন তাদের লেখায় লোকাল কালার অ্যান্ড হ্যাবিটেশনস এই বিষয়টি ব্যাপকভাবে আছে, কিন্তু বোর্হেসের লেখার ঋদ্ধতার জায়গাটুকু কতটুকু এ নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আজকে এ নিয়ে কথা বলার জন্য আবারও আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রিয় কথাশিল্পী ইশরাত তানিয়াকে। আমরা আপাকে কথকের জার্নালে স্বাগত জানাই। ধন্যবাদ, আপনারা আমাকে আরও কিছু বলবার সুযোগ দিয়েছেন। কথকের জার্নালকেও ধন্যবাদ জানাই। এর আগে আমি চেষ্টা করেছি বোর্হেসের শৈশব কৈশোর তার জীবন নিয়ে কিছু বলার চেষ্টা করেছি, এতে জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1955 সালে বোর্হেস তখন সম্পূর্ণ অন্ধ হয়ে যান এবং অন্ধ হয়ে যাওয়ার পরও তার সাহিত্য চর্চা অব্যাহত থাকে এবং তিনি তখন ইংরেজি সাহিত্যের যে ধ্রুপদী সাহিত্য আছে ইংরেজিতে সেগুলোর স্প্যানিশ অনুবাদ শুরু করেন এবং তখন একটা বই প্রকাশিত হয় তার মৌলিক গ্রন্থ, সেটা হচ্ছে ড্রিম টাইগার্স। এই বইটি বোর্হেস তার সেরা কাজের একটি মনে করেন এবং সেখানে প্যারাবল, শর্ট এসে এই ধরনের লেখাগুলো, এমনকি কিছু কবিতাও বলা হয়, সেগুলো এখানে অন্তর্ভুক্ত আছে। বোর্হেসের সাহিত্য নিয়ে যদি কিছু বলতে চাই, যেটা আপনি বলছিলেন যে তার প্রবণতা, এটা আসলে বলা যায় যে কাফকার পর এমন অভিনবত্বে অনন্য লেখক আসলে আর আসেনি, আমরা দেখতে পাই না। বোর্হেসের লেখাকে আমি ঠিক সুখপাঠ্য বলবো না, বলবো বোর্হেসের লেখা সুপাঠ্য। এবং তার লেখায় সামগ্রিকভাবে আমরা দেখি যে শোপেনহাওয়ার, স্পিনোজা, কিয়েরকেগার্ড এবং কিয়েরকেগার্ডের দর্শন এবং মধ্যযুগ এবং প্রাচীন যুগের ইতিহাস যদি পড়া থাকে তাহলে বোর্হেসের গল্পগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। ইতিহাসের সঙ্গে সম্পৃক্ততা তার গল্পের মধ্যে, লেখার মধ্যে বিশেষভাবে আছে। এখন বোর্হেস পড়তে গেলে যে শোপেনহাওয়ার কিংবা কিয়েরকেগার্ড বা স্পিনোজা জানতে হবে সেটা আমি মনে করি না, কিন্তু বোর্হেসের মূল নির্যাসটা যদি পেতে যাই তাহলে পড়াটা থাকলে ভালো হয়। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে উনি প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে ওনার লেখায় এসছে। এর মধ্যে আমি বলতে পারি জীবন, স্বপ্ন, সময়, গোলক ধাঁধা, লাইব্রেরি, বাঘ, এছাড়া বলা যায় ঈশ্বর, আয়না, নদী, এই ব্যাপারগুলো তার লেখায় উপকরণ হিসেবে হ্যাঁ বারবার তিনি এসেছে। হেয়ালি কিংবা প্রহেলিকা বা বিভ্রান্তিকর ধাঁধা, এগুলো নিয়ে তিনি এত ভালো কাজ করেছেন এবং বলা হয় যে মেটাফিজিক্স বা অধিবিদ্যার ক্ষেত্রে তিনি সাহিত্যে একটা নতুন ঘরানা সৃষ্টি করেছেন এবং স্বাভাবিকভাবেই তার লেখাগুলো ছিল প্যারাডক্সিক্যাল। তো এই ধরনের লেখা লিখতে গিয়ে আমরা দেখছি যে তার, আমার কাছে মনে হয়েছে যে একটা স্পিরিচুয়াল ব্যাপার তার মধ্যে কাজ করেছে, একটা কি বলবো, একটা আধ্যাত্মবাদ তার মধ্যে কাজ করেছে। তো সেক্ষেত্রে আবার এটাও বলতে হয় যে তিনি কোনো ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, কিন্তু বিশ্বজগতের রহস্য কিংবা অতিপ্রাকৃত ব্যাপারে তার কিন্তু আগ্রহ ছিল। তো এক্ষেত্রে আমি একটা তার ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন, সেটা আমি উল্লেখ করতে চাই। ইন্টারভিউটা উনি দিয়েছিলেন আপনার উইলিস বার্নস্টোনকে উনি ইন্টারভিউটা দিয়েছিলেন, আমি একটু পড়ছি। তিনি বলছেন, লোকে যখন ঈশ্বর শব্দটা ব্যবহার করে জর্জ বার্নার্ডশোর কথা মনে পড়ে যায় আমার। যদ্দূর খেয়াল করতে পারছি কথাটা এই, ঈশ্বর এখনও নির্মীয়মান আর আমরাই হলাম এর নির্মাতা, আমরা জন্ম দিচ্ছি ঈশ্বরকে। এবং বোর্হেস মনে করেন যতবার আমরা সৌন্দর্য সৃষ্টি করছি ততবার আসলে আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি। তো আমি তিনটা দিক এখানে উল্লেখ করতে চাই আমার আজকের আলোচনায়। একটা হচ্ছে সময় ও স্থান, আরেকটা অ্যালিউশন, ইশারা বা ইঙ্গিত, যেটা বোর্হেসের লেখায় পাওয়া যায়। বিভ্রমও বলতে পারি আমরা, বিভ্রম বলা যায়।
আর একটা হচ্ছে যুক্তি এবং কল্পনা, এই দুটোই তার লেখায় আছে। তো সময় আর স্থানের কথা যদি বলি, বোর্হেসের লেখা আসলে স্থানের কথা যদি বলি, গল্পগুলো অনায়াসে আপনার আর্জেন্টিনা থেকে স্ক্যান্ডিনেভিয়ান রূপকথায় চলে গেছে, ভারতে চলে গেছে, পারস্যে চলে গেছে, কি একটা অনায়াস যাতায়াত তার গল্পের, এটা আসলে ভাবা যায় না। প্রাচীনতার মধ্যে তিনি আধুনিকতাকে দেখেছেন। তিনি যখন লিখছেন তার লেখায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দারুণভাবে মিশে যাচ্ছে, একটা সময় যেন একটা চক্রাকারভাবে আবর্তিত হচ্ছে। তার লেখা পড়তে গিয়ে অনুভবগুলো হয় যে একটা স্বপ্নদর্শী মন থাকলে হয়তো স্থান কালের এরকম বিভেদ রেখাটা মুছে দেওয়া যায়। আর বিভিন্ন ধর্মীয় থিম তার লেখায় এসছে। তিনি প্যাগান, তারপর ইসলাম, ধর্মীয় আবহগুলো তিনি ব্যবহার করেছেন, এবং বৌদ্ধিজম, বিভিন্ন ধর্ম তার লেখা এসছে। এবং স্থানের কথা যেটা বলছিলাম, সে তো লিখেছে, যেমন একটু আগে একটা গল্পের উল্লেখ করেছিলাম, দি ডেড ম্যান, সেই গল্পটা মেক্সিকোর প্রেক্ষাপটে লেখা। আরেকটা গল্পের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে দি অ্যাপ্রোচ টু আল মুতাসিম। এটা ইসলাম ধর্মের থিম নির্ভর একটা গল্প, এবং গল্পটির প্রেক্ষাপট ভারতবর্ষ। এরপর আমি একটু বলবো বোর্হেসের লেখায় অ্যালিউশন, ইশারা, ইঙ্গিত, বা আপনি যেটা বললেন একটা বিভ্রান্তি, বিভ্রম, এইসব আসলে কিভাবে এলো বা কোত্থেকে এলো। বোর্হেস কিন্তু ব্যক্তিগতভাবে কবিতাকে বেশি পছন্দ করতেন গদ্যের চেয়ে, এবং উনি মনে করেন যে একটা কবিতা যে কার্যকারিতা দাবি করে না, একটা গদ্য কার্যকারিতা দাবি করে, এবং কবিতার বরঞ্চ এটার মধ্যে একটা কল্পনার দিকেই তার আবেদন বেশি কবিতার। এই জন্যই হয়তো তার গদ্যের মধ্যেও আমরা একটা মানে কবিতার যে কি বলা যায় এটাকে, একটা ইঙ্গিতময় অস্পষ্টতা বা অনির্দিষ্টতা, সেটা কিন্তু আমরা তার গদ্যের মধ্যে পাই। এবং তার লেখায় আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি যে শেক্সপিয়ার শব্দটা কিন্তু তার অনেক লেখায় ঘুরে ফিরে এসছে, এবং শেক্সপিয়ার নামে একটা গল্পই আছে, শেক্সপিয়ার্স মেমোরি। তো এই যে শেক্সপিয়ার শব্দটা বারবার এক একটা গল্পে আসছে। আমি একটা গল্প থেকে উদাহরণ দিচ্ছি যে কেন ওখানে আসলে শেক্সপিয়ার বলতে কি বোঝানো হয়েছে। ওই গল্পটা পড়ে আমার মনে হয়েছে শেক্সপিয়ার বলতে আসলে শেক্সপিয়ারকে এখানে মানবতার প্রতীক হিসেবে ধরা হয়েছে, যে সিম্বল হিসেবে উনি যে ব্যবহার করছেন সেটাও কিন্তু তার লেখার একটা অনেক বড় বৈশিষ্ট্য বা প্রবণতা বলে আমি মনে করি। তো একটু আমি পড়ে শোনাচ্ছি ওখান থেকে, এবং আমি প্রথমে ইংরেজিটা পড়ব, তারপর বাংলা অনুবাদটা আমি করেছি, সেটাও আমি পাঠ করছি। দ্য শেপ অফ দ্য সোর্ড, এই ছোট গল্পে শেক্সপিয়ার সম্পর্কে উনি বলছেন, whatsoever one man does, it is as though all men did it. That is why it is not unfair that a single act of disobedience in a garden should contaminate all humanity. That is why it is not unfair that a single Jew's crucifixion should be enough to save it. Schopenhauer may have been right. I am other man. Any man is all men. Shakespeare is somehow the wretched John Vincent Moon. এই গল্পটার একটা চরিত্র ভিনসেন্ট মুন, তিনি সেই চরিত্রটাকে শেক্সপিয়ার বলছেন। আমি একটু বাংলাটা পড়ছি। একজন মানুষ যা কিছু করে সেটা যেন সব মানুষই করেছিল, তাই এটা বলা অন্যায় হবে না যে একটা বাগানে একজনের একটা অমান্যতার কাজ পুরো মানব জাতিকেই কলুষিত করে। তাই এটা বলাও অন্যায় হবে না যে একজন ইহুদির ক্রুশবিদ্ধ হওয়াটা মানব জাতিকেই রক্ষা করে। হয়তো শোপেনহাওয়ার ঠিকই বলেছেন, আমি হচ্ছি অন্য সব মানুষ, যে কোনো মানুষই সব মানুষ। শেক্সপিয়ার তাই কোনো না কোনোভাবে হয়তোই হতভাগা ভিনসেন্ট মুনি। এই যে কথাটা বলছে যে শেক্সপিয়ার হয়তো কোনো না কোনোভাবে সেই হতভাগা ভিনসেন্ট মুনি, এখানে শেক্সপিয়ার আসলে কে? শেক্সপিয়ার
এখানে স্রষ্টার সেই ধারণা, যে ধারণায় আমরা মনে করি যে স্রষ্টা তার সমস্ত সৃষ্টিতে ছড়িয়ে আছেন, তাহলে ঈশ্বর বা স্রষ্টা তাকে, সে তো আমরাই এবং আমরা অভিন্ন, এবং সেই অভিন্নতার সূত্র ধরে শেক্সপিয়ার সেই ভিনসেন্ট মুন হয়ে যাচ্ছে। এবং বোরহেস মনে করছেন হয়তো ভিনসেন্ট মুনই শেক্সপিয়ার। কি অসাধারণ, কি অসামান্যভাবে একটিমাত্র বাক্য দিয়ে তিনি সেই দর্শনের বহিঃপ্রকাশটা ঘটালেন। স্রষ্টাকে সৃষ্টির বহুমুখী বৈচিত্র্যতার সঙ্গে তিনি তুলনা করছেন এই গল্পের মধ্যে। কিন্তু এটা যে শেক্সপিয়ারের সাথে কিভাবে রিলেট করলেন সেটাই একটা বিস্ময় জায়গায়, যে এভাবেও কথাটা বলা যেতে পারে। এবং উইলিস বার্নস্টোনকে তিনি তার সাক্ষাৎকারের একটা অংশে এই কথাটাও বলেছিলেন, সেটাও আমি একটু পড়ছি। এই সাক্ষাৎকারে বোরহেস বলেন, যখন বলি শেক্সপিয়ার, তখন আমি মানুষ উইলিয়াম শেক্সপিয়ারের কথা ভাবি না, ভাবি ম্যাকবেথের কথা, উইয়ার্ড সিস্টার্সের কথা, হ্যামলেটের কথা, আর সনেটগুলোর নেপথ্যের রহস্যময় লোকটার কথা। তো তাহলে আমরা এখানে দেখছি যে আসলে এলিউশনের মাধ্যমে বা যেটাকে আমরা একটা বিভ্রমের কথা বলছি, ইশারার কথা বলছি, একটা ইঙ্গিত, একটা প্রতীকের মাধ্যমে উনি আসলে যা বলতে চাইছেন, এবং নিজেও উনি সাক্ষাৎকারে সেটা পরিষ্কার করে দিয়েছেন যে শেক্সপিয়ার বলতে আমি শেক্সপিয়ারকে বুঝি না, আসলে তার বাইরে তার চরিত্রগুলো এবং সে যে নির্মাণ করেছেন সেই ব্যাপারটাকেও তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এরপর যেটা বলবো সেটা বোরহেসের লেখায় যুক্তি এবং কল্পনা সেটা কিভাবে এসছে, এটা কিন্তু তার গল্পের আরেকটি অন্যতম প্রবণতা। আমি যখন পড়ছি তখন আমি দেখলাম যে আবেগ বা সম্পর্কজনিত ব্যাপারগুলো তার সাহিত্যে তেমন একটা আসে না, বরং আমি যেটা অনুভব করি যে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, গণিত, ইতিহাস, এই অঢেল অজস্র বই তিনি পড়েছেন, এবং এই বইগুলো থেকেই তিনি তার গল্পের উপাদানটা তুলে নিয়েছেন, যে কিভাবে বা কী নিয়ে একটা গল্প লেখা যেতে পারে। এখানে আমি বলবো তিনি আসলে দর্শন লিখেছেন, দর্শনের দৃষ্টিভঙ্গি লিখেছেন, তিনি কোন দৃষ্টিকোণ থেকে সেই দর্শনটাকে দেখেছেন সেটার কথা তিনি এখানে উল্লেখ করেছেন তার গল্পে। এবং এই ক্রিয়েটিভ কাজগুলো যখন তিনি করতে যাচ্ছেন, আমি যেটা অনুভব করছি যে পড়তে পড়তে যে একটা ফিকশন এবং নন ফিকশনের মধ্যে দারুণ একটা সমন্বয় তিনি করছেন, এবং এই সমন্বয়ের কাজটা তিনি যখন করছেন, এই গল্পগুলো পড়ে সেগুলোকে প্রবন্ধ ভাবার একটা সুযোগও কিন্তু রয়ে যাচ্ছে, এবং অর্থাৎ গল্প এবং প্রবন্ধ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি শুধু গল্পই বলছেন না, এই গল্পের আড়ালে তিনি সুচিন্তিত মতামত দিচ্ছেন, যেটাতে প্রবন্ধের আবহ আছে। এভাবেই তার সৃষ্টিগুলো একটি নতুন ডাইমেনশনে দাঁড়াচ্ছে। এবং এই ধরনের সেরিব্রাল বা বৌদ্ধিক যে গল্পগুলো, সেগুলোকে সিউডো এসে বলা হয়, যেমন একটা নকল প্রবন্ধ। মানে এগুলো তো আসলে প্রবন্ধও না, কারণ সেখানে ঘটনা ঘটছে, চরিত্র আছে, ডায়ালগ আছে, বক্তব্য আছে, সব কিছু মিলেমিশে একটা কিছু তৈরি হচ্ছে। আমি অক্টাভিও পাজের একটা কথা এখানে উল্লেখ করব, সেটা ইন টাইমস ল্যাবিরিন্থে অক্টাভিও পাজ বোরহেসের লেখা সম্পর্কে বলেছিল। আমার খুব ভালো লেগেছে যে এমন করে আমার মনে হয় বোরহেসের লেখা নিয়ে আর কেউ বলেননি। উনি বলেছেন, বোরহেসের প্রবন্ধ পড়লে মনে হয় গল্প, আর গল্পগুলো মনে হয় কবিতা, আর কবিতাগুলো আমাদের চিন্তার খোরাক যোগায়, যদিও সেগুলো হলো প্রবন্ধ। তো তার মানে আসলে এই মন্তব্য থেকে আমরা কি বুঝলাম, যে সাহিত্যের জ্বরগুলো এত এত বছর আগে উনি কিন্তু ভেঙে দিয়ে গেছেন, এবং তার লেখাগুলো শিল্পসম্মত লেখা। সেই আমি যদি 1935 সালের কথা ধরি, আজকে প্রায় 85 বছর আগে উনি এই ধরনের কাজগুলো করে গেছেন। 100 বছর পূর্বেই বলা যায়। যে পোস্ট মডার্নিজমের কথা যদি বলি, যে একটু আগে আমি তার একটা গল্পের কথা বললাম, দ্য লাইব্রেরি অফ বেবল, তো এইগুলো আসলে কিভাবে যে সম্ভব উনি করেছেন, আসলে টাইমলেস লেখক হলে বোধ হয় সেগুলো করা সম্ভব। তো এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, যে এই যে ফিকশন এবং নন ফিকশনের তিনি যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে তার গল্পের আঙ্গিক বদলে দিয়েছে। এবং এই আঙ্গিক বদলে দেওয়াটা, যখন আমরা একটা নতুন আঙ্গিকের সাথে পরিচিত হচ্ছি, এই পড়তে পড়তে বিনির্মাণ কথাটা আমার মনে আসলো, এবং আমার জাক দেরিদার কথা মনে পড়লো। দেরিদা যখন 1960 সালে প্রথম বিনির্মাণের কথা ভাবছেন, এবং সাহিত্য বিশ্লেষণে সেই বিনির্মাণটাকে কীভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে তিনি যখন ভাবছেন,
তার আগেই এই ধরনের লেখাগুলো হয়ে গেছে। এবং গল্প নিয়ে দেরিদার বিনির্মাণের ব্যাপারটা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে গল্পের যে ফর্মের কথা আমরা বলি, এই ফর্ম সবসময় বিনির্মাণের ক্ষেত্রে কি হয় যে গল্প নিজেই একটা আকৃতি, নিজ দাবিতে নিজ চলনের মধ্যে একটা আকৃতি নিয়ে নেয়, এবং সেই আকৃতি বা সেই ফর্ম, সেই স্ট্রাকচার, সেটা হয়তো বহুজন বোধ্য নয়, সেটা হয়তো পরিচিত নয়, কিন্তু সেখানে কিন্তু একটা সিমেট্রি থাকে, এবং এই প্রতিসাম্যই কিন্তু এই গল্পের শিল্পগুণ। যে সেখানে একটা আমরা একটা নতুন হলেও আমরা একটা কিছু পাই সেখানে, মানে এটাই একটা শিল্পগুণ বলবো আমি। তো বাংলা সাহিত্যকে এখানে আমি যদি একটু বলি, 50 এবং 60 দশকে যেভাবে গদ্যটা লেখা হতো, আমি বিশেষ করে ফিকশনের কথা বলছি, গল্পের কথা বলছি, 80 দশকে গল্পকাররা কিন্তু সেই ন্যারেশন বা সেই বলার ভঙ্গি ভেঙে বের হয়ে গেছেন, নতুন কিছু করার চেষ্টা করছিলেন এবং পেরেছেন। তারা কিন্তু কাজ করেছেন। 80 দশকের কথা বলছি। 90-এ সেই ধারাবাহিকতা দেখা যায়, কিন্তু সেই আমার যতটুকু পড়ালেখা সেখানে আমি যেটা বুঝি যে 80-র যেই একটা দাপট বা সেই উদ্দীপনা, সেটা হতে পারে যে স্বাধীনতার পরপর সময় তো নিজের জাতিসত্তা, নিজের জাতীয়তা, নিজের একটা কিছু সৃষ্টির একটা প্রবণতা, সেই জিনিসটা থেকেও হতে পারে যে এরকম একটা অনুপ্রেরণা বা একটা ইন্সপিরেশন, মোটিভেশন মানুষের ছিল, একটা প্রেরণা অনুভব করতেন লেখকরা। তো সেই 80 দশকের সেই ধারা 90-তেও আমরা দেখেছি, এবং পরবর্তীতে এখনও কিন্তু কাজগুলো হচ্ছে। কিন্তু নিটল গল্প বা কাহিনী প্রধান যে গল্পগুলো আমরা দেখি, যেটার আদি মধ্য অন্ত এরকম একটা স্ট্রাকচার ফলো করা হয়, সেরকম গল্প হচ্ছে, কিন্তু ব্যতিক্রমী গল্পও কিন্তু লেখা হচ্ছে। আমি সেটা একটু এখানে বলতে চাচ্ছি। গল্প হচ্ছে, সেগুলো পরিমাণে কম, কিন্তু বাংলা সাহিত্যে এরকম লেখার প্রচলন নেই, বা একেবারেই বোরহেসের মতো ভিন্ন ধারার কোনো সাহিত্য নিয়ে কাজ হয়নি, সেটা বলাটা ভুল হবে। অনেক পরে আমরা শহীদুল জহিরের লেখার মধ্যে স্ট্রাকচার ভেঙে দেওয়ার বিষয়টি আমরা খেয়াল করেছি। শহীদুল জহিরের প্রসঙ্গ আপনি বললেন, আমি আসলে আমার কথার পরবর্তীতে আমি শহীদুল জহিরের কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই তার নাম বলতেই হবে, ইলিয়াসের কথা বলতেই হবে। তো শহীদুল জহিরের কথা যেটা বলছি, যে বোরহেস প্রসঙ্গে আমার যেটা মনে পড়েছে, আমি যেটা অনুভব করেছি, সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রটা। বলা হয়, মানে ইয়োসার একটা কথা আমি পড়েছি, সেখানে উনি বলেছেন যে স্প্যানিশ যে ভাষাটা, সেই ভাষাটা থেকে বের হয়ে বোরহেস একটা নতুন পথ উন্মোচন করেছেন। হ্যাঁ, একটা পথের উন্মোচন ঘটিয়েছেন। তার মানে স্প্যানিশ ভাষায় তার ফ্যান্টাসির যে স্বপ্নময়তা, সেটা উনি তৈরি করতে পেরেছেন, যেটা হয়তো অনুবাদে আমি জানি না, এটা আশা করাও ভুল হবে যে আরেকটা ভাষায়, যেটা ইংরেজি হচ্ছে, ইংরেজি থেকে বাংলা হচ্ছে, বা সরাসরি আসল সৃষ্টির স্বাদ পাওয়া যায় না, সব সময় ভালো অনুবাদও হয় না, কিন্তু আমাদের এছাড়া তো উপায়ও নেই। হ্যাঁ, উপায় নেই, সেটাই। তো আমি আসলে ওই জিনিসটা আমি মিস করি। তার গল্পে কিন্তু তার গদ্যে ভাষার কিন্তু একটা ভারসাম্য আছে। উনি খুব অতি দীর্ঘ বাক্য লিখেন না, বা ছোট বাক্য লিখেন না, একদম যথাযথ পরিমিত, ঠিক যতটুকু লেখা দরকার সেটা লিখেন। কিন্তু ওই যে বললাম যে আমরা যখন শহীদুল জহির পড়তে পড়তে আমাদের মধ্যে তার সিনট্যাক্সের কারণে একটা যে ঘোরগ্রস্ততা তৈরি হয়, এবং একটা এই ঘোর ভাবটা, এই বিভ্রান্তি একটা উপন্যাসের মধ্যে কেমন করে, মানে এত দীর্ঘ সময় ধরে একটা দীর্ঘ লেখায় টেনে রাখা, এরকম একটা ঘোর সৃষ্টি করে রাখা, সেটা আসলেই মানে কি বলবো, যে একটা বিস্ময়কর ব্যাপার। এবং আমি বোরহেসের সেই জায়গাটা মিস করি যখন আমি বোরহেস পড়ি, যখন অনুবাদ পড়ি, ইংরেজি পড়ি, বা বাংলা কিছু কাজ হয়েছে সেটা যখন পড়ি, তখন আমি ওইটা মিস করি, যে এখানে না জানি উনি কিভাবে কথাটা বলেছিলেন, সেটা বুঝতে পারছি না। তো এই প্রসঙ্গে তার একটা গল্পের নাম আমি উল্লেখ করব। তার গল্পের নাম ফুনেস দ্য মেমোরিয়াস। এই গল্পটার চরিত্রের নাম হচ্ছে ফুনেস। এখন যখন আমি গল্পটা পড়ছি, তখন আমি কিন্তু জানি না যে ফুনেস শব্দটা একটা স্প্যানিশ ফ্রেজ, এবং এটার অর্থ ইল ফেটেড অথবা ডার্ক, এরকম কিছু বোঝাচ্ছে। তো যখন অনুবাদ করা হয়, তখন আসলে একটা লেখার বা একটা গল্পের চরিত্রের নামের অনুবাদ তো হয় না, সেটা শুধুমাত্র মানে চরিত্রটার যে নাম, সেই নামটাই থাকে।
তো এটা আসলে না জানলে কারো বোঝার উপায় নেই যে ফুনেস শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে, বা ওই চরিত্রটার মধ্যে যখন আমি অর্থটা জেনে যাব তখন যে একটা আবহ তৈরি হয় যে ফুনেস মানুষটা তাহলে এরকম একটু দুর্ভাগা, একটু একটু অন্ধকারচ্ছন্ন এরকম একজন মানুষ, এই জিনিসগুলো আসলে অনুবাদে আসে না। আমি এটা ভীষণ রকম আমি সরাসরি স্বাদটা পাওয়া যায় না, যে না হলে কি যেন সে লিখেছে সেটা আমি বুঝতে পারছি না, আমার ভেতর এটা আসলে একটা তৃষ্ণা কাজ করে। আপা, তার পঠিত কিছু গল্প আপনি পাঠ করেছেন, সেটাতে আপনার অবজারভেশনটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আপনি যেভাবে দেখেছেন তার গল্পগুলোকে, এটাই বলুন। আজকের আলাপচারিতার মনে হয় এটাই সবচেয়ে কঠিন কাজ হবে আমার, সেটা হচ্ছে বোরহেসের লেখা নিয়ে কিছু বলা। তার যেই গল্পগুলো আমি পড়েছি সবগুলো গল্প নিয়ে তো আলোচনা সম্ভব না, আমি 3-4টা গল্প নিয়ে কিছু বলার চেষ্টা করব। তো এই গল্প বলতে গিয়ে এটা আমাকে আসলে ক্ষমা করতে হবে, এটা আমি মূলত আমার পাঠ অনুভব বলবো, যে আমার পাঠ করার পর কি অনুভব হয়েছে। কারণ আমি মনে করি না যে বোরহেস এত কম সময়ে পড়া যায়। কম সময় বলতে আমি বুঝাচ্ছি যে 1-2 বছরও আমার মনে হয় পরিপক্কতা দরকার বোরহেস পড়ার জন্য। এবং সত্যি কথা বলতে কি, এই বোরহেস পড়তে গিয়ে আমি শোপেনহাওয়ারের প্রতি একটু আগ্রহান্বিত হলাম, তার সম্পর্কে পড়ালেখা করছি, একটুখানি বার্কলে পড়ালেখা করছি, একটু স্পিনোজা পড়ছি। মানে বোরহেস পড়তে গিয়ে আমার আসলে অনেক কিছু দিগন্ত খুলে যাচ্ছে। এবং সত্যি কথা সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটটা কি ছিল আমার জানা ছিল না, আর্জেন্টিনায় তখন কি অবস্থা সেই সবও জানছি, একটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যাপারে এবং আগ্রহ জাগিয়ে তুলেছে। আমি তো মনে করি বোরহেসের এটাও একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই তার লেখা আমাকে অনেকগুলো লেখার জানলা, আরো অনেক লেখক, আরো অনেক দর্শন, আরো অনেক বাতায়ন খুলে দিচ্ছে আমাদের সামনে। অর্থাৎ বোরহেস এককভাবে একজন লেখক নন, বরং তাকে পাঠ করতে গেলে আরো অনেক লেখককে নিয়েই আমাদের বোরহেসকে বুঝতে হয়। এখানে কিন্তু বোরহেসের স্বকীয়তা, এখানেই তার কৃতিত্ব। তো এই জন্যই আমরা বোরহেসকে লেখকের লেখক বলছি, যে আসলে তাকে খুব, যেটা বলেছিলাম আমি, যে সুখপাঠ্য নয় কিন্তু বোরহেস সুপাঠ্য। তো তার গল্প নিয়ে যেটা বলতে চাই, গল্পের মধ্যে বোরহেস একটা জগৎ তৈরি করেন এবং এই জগৎটা আর কোনো জগতের সাথে মেলে না, সেটা এমনই মৌলিক এক জগৎ। তার গল্পগুলো পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে গল্পের একটা উপরিভাগের ব্যাপার আছে এবং তার পৃষ্ঠ তলদেশ বলে একটা ব্যাপার আছে। উপরভাগের যে ব্যাপারটা সেটা যে কোনো পাঠক বুঝতে পারবে, পড়তে পারবে, অসুবিধা নেই। কিন্তু তার ভেতরে আসল যেই বোরহেস, সেই বোরহেসকে ধরতে যাওয়া, সেই বোরহেসকে অনুভব করার চেষ্টা থেকে বলতে পারি যে এটা অতল, একেবারে আনফেথমেবল। এবং সেইখানে বোরহেসকে, সেটাই আসলে আসল বোরহেস। জানি না কতটুকু তাকে ধরতে পেরেছি বা কিছু। আমি 1-2 গল্প সম্পর্কে বলছি। প্রথমেই যে গল্পটা বলবো সেটা আমার খুব প্রিয় একটা গল্প, একদম ছোট একটা গল্প, একটা প্যারাবল ধরনের গল্প বলা যায়। সেটা হচ্ছে ইনফার্নো 132। তো গল্পটার নামই আমার একটু আগ্রহ হলো, যে ইনফার্নো, দান্তে, ভার্জিল, এরকম বিষয়গুলোর সাথে আমরা পরিচিত। তো এটা কীভাবে এটা নিয়ে এত ছোট্ট একটা গল্প হতে পারে, সেটা একটা বিস্ময়ের ব্যাপার। তো সেখান থেকে ওই নামটা দেখে আমি কিন্তু গল্পটা পড়ি। এই গল্পে একটা খাঁচায় কি বলা যায়, একটা চিতাবাঘ বন্দি অবস্থায় আছে এবং চিতাবাঘ স্বপ্ন দেখে। স্বপ্নে তাকে বলা হয় সে যেন দান্তের চোখে পড়ে, কারণ দান্তে তাকে কবিতায় প্রয়োগ করবে, সেজন্য তাকে সৃষ্টি করা হয়েছে। মানে দান্তে তার কবিতায় এই চিতাবাঘকে ব্যবহার করবে, সেজন্য চিতাবাঘকে সৃষ্টি করা হয়েছে। তো চিতাবাঘের তো ঘুম ভেঙে গেল। এখন ঘুম ভাঙার পর সে কি বুঝবে, সে কি বোঝে? এই গল্পটা এরকমই। সে যখন ঘুম ভাঙে চিতাবাঘ আসলে এটা চিতাবাঘের পক্ষে বোঝা সম্ভব না যে একজন মানুষ তাকে নিয়ে বা তাকে প্রয়োগ করে একটা গল্প বা সৃষ্টিকর্মের দিকে যাবে, লিখবে, সেজন্য সে বেঁচে আছে। এটা আসলে একটা চিতাবাঘের পক্ষে বোঝা সম্ভব না। তারপরে বলা হচ্ছে
দান্তে তখন প্রায় মৃতপ্রায় অবস্থা, মরণাপন্ন, উনি মারা যাবেন বা এরকম কিছু একটা, উনি ওরকম একটা পরিস্থিতির মধ্যে উনি একটা স্বপ্ন দেখলেন এবং ঈশ্বর তাকে ওই স্বপ্নে দেখালেন তার জীবনের উদ্দেশ্যটা কী এবং কিছু তিনি যে কাজগুলো করেছেন সেই কাজকর্মের যে কথা বা সেই কারণ সেগুলোর বিশ্লেষণ করলেন এবং স্বপ্নের মধ্যেই দান্তে বুঝতে পারলেন যে তিনি আসলে কেন বেঁচে আছেন বা ওনার এই বেঁচে থাকার কারণ কি, এই ব্যাপারগুলো বুঝতে পারলেন। এরপর দান্তের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পর কি হলো সেই পার্টটা আমি পড়ছি, প্রথমে একটু ইংরেজিতে পড়বো, তারপর আমি একটু বাংলা করেছি সেটাও পড়ছি। এখন দান্তে স্বপ্নটা দেখেছেন, স্বপ্নটা দেখার পর দান্তে জেগে গেলেন। Tradition relates that upon waking he felt that he had received and lost an infinite thing, something that he would not be able to recuperate or even glimpse, for the machinery of the world is much too complex for the simplicity of men. এটা বাংলাটা আমি এভাবে করেছি। জনশ্রুতি আছে, জেগে উঠে দান্তে অনুভব করেছিল সে অসীম কিছু পেয়েছে এবং হারিয়ে ফেলেছে। এটা এমন একটা কিছু যা কোনোদিন আর ফিরে পাওয়া যাবে না, এক পলকের জন্যও না। মানুষের সারল্যের পক্ষে জগতের এই কলাকৌশল বোঝার ব্যাপারটা খুবই জটিল। শেষ গল্প। এখন এই গল্পটা আমরা আসলে কি বুঝলাম, যে চিতাবাঘ স্বপ্ন দেখছে, স্বপ্ন থেকে জেগে উঠলো, দান্তে একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন থেকে জেগে উঠলো এবং স্বপ্নে তারা যা দেখলো, যা বুঝলো, ঘুম ভেঙে কিন্তু সেটা তারা পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু আর গ্লানি রইল না। ওই যে বন্দি বাঘটা, সে জানে, সে তার অবচেতনে হলেও জানে সে কেন, কারণ সে স্বপ্নে সেটা দেখেছে, সে বুঝেছে যে কেন তাকে সৃষ্টি করা হয়েছে। দান্তেও বুঝতে পারছেন কেন তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কি আমরা এটা বলতে পারি, বা বোরহেস কি এটাই বলতে চেয়েছেন যে স্বপ্নে যা বোঝা যায় বাস্তবে সেটা বোঝা যায় না, এবং বাস্তব জীবন, এই জাগতিক কলা কৌশল, এগুলো এতই জটিল যে একটা চিতাবাঘ বা একজন দান্তের পক্ষে, তাদের সরলতার পক্ষে এই জটিলতাকে ধারণ করা বা বোঝা আসলে সম্ভব না। যে গল্পটি আমি বললাম ইনফার্নো 132, এই গল্প ছাড়াও আরও অনেক গল্প আছে বোরহেসের আসলে আমি কোনটা রেখে কোনটা বলবো, মানে সবগুলোই তো নাম উল্লেখ করার মতো। আরেকটা একদমই ছোট গল্প আছে, বোরহেস অ্যান্ড আই, মানে বোরহেস এবং আমি। নামটা শুনেই বুঝতে পারছে যে এটা কেমন ধরনের একটা গল্প হবে। তারপর তার একটা গল্পের কথা তো বলতেই হয়, সেটা হচ্ছে দি আলেফ। এই গল্পটাকে বলা হয় যে তার সমস্ত প্রতিনিধিত্বশীল গল্প, এবং সেখানে আমরা দেখি যে এই যে সমস্ত কিছু পারিপার্শ্বিকতা নিয়ে একটা কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে, যেটা কিনা যার গল্পগুলোর মধ্যে কিন্তু একটা অনুসন্ধানের ব্যাপার থাকে, এবং সেটাই আলেফ গল্পের মধ্যেও আছে। এবং একটা গোলকের মধ্যে সেখানে দেখা যায় যে আলেফ আসলে কি, আলেফের ভেতর সমস্ত পৃথিবী এবং পৃথিবীর মধ্যেই আলেফ, এবং সেখানে সমস্ত ঘটনার সমস্ত কিছু, এটা একটা উজ্জ্বল একটা গোলক, সেখানে পৃথিবীর সমস্ত ঘটনা, সমস্ত কিছু, মরুভূমির প্রতিটি বালু সেখানে দেখা যাচ্ছে। এবং ওই যে দেখাটা, আলেফটা আসলে কি, উনি সেখানে এটা বিভিন্নভাবে যত রকম সম্ভব, সেখানেই বলি যে নন ফিকশানের ব্যাপারটা চলে আসে এবং সেটা তিনি ব্যাখ্যা করেছেন এবং ফিকশানের মধ্যে উনি ঢুকিয়েছেন। এবং আমার আলেফের ক্ষেত্রে মনে হয়েছে এখানে ফিকশানের ভাগটাই বেশি। একদম গল্পের এক একটা কাহিনী, চরিত্র ধরে ধরে বিভিন্ন ঘটনা ঘটছে, পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সাথে আলেফকে উনি যে দেখলেন, সেই কি দেখলেন সেটারই একটা কি বলবো, যে একটা ঘোরগ্রস্ত বর্ণনা আমরা সেখানে পাই। এছাড়াও তার উল্লেখযোগ্য গল্পের মধ্যে আছে আপনার ব্লু টাইগার্স আছে, তারপর বলা যায় দি অ্যাপ্রোচ টু মুতাসিম, তারপর বলবো দি ডেড ম্যান, এছাড়াও দি রাইটিং অফ দ্য গড, এই গল্পগুলোর কথাও বলা যায়, এবং অবশ্যই দ্য লাইব্রেরি অফ ব্যাবল। তো এই গল্পগুলো আসলে বলাটা মুশকিল, বলার একটা চেষ্টা করা যায়, কিন্তু আমার মনে হয় যে এটা আসলে পড়ে নিলে ভালো হয়, কারণ এত চরিত্র, এত কাহিনী, এটা বলাটাও মুশকিল। পোস্ট বোরহেস সাহিত্য কেমন হতে পারে, বিশ্ব সাহিত্য এখন সেই দিক অনুসন্ধান করছে, খোঁজ করছে।
কিন্তু আসলে আমরা বাংলা সাহিত্যে এখনও বোরহেসকে নিয়ে তেমন একটা আলোচনা করিনি। এটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক কথা। বোরহেসের লেখার যে আঙ্গিক, তার গল্পের যে ভাষাস্বর, তার যে দর্শনের সাহিত্য বা সাহিত্যের দর্শন, এই সমস্ত ব্যাপারগুলো আমি মনে করি আরও নিবিড়ভাবে পাঠ করা প্রয়োজন। এটার পাঠ বিশ্লেষণ, সাহিত্য বিশ্লেষণ করা জরুরি এবং এতে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে। জি, ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। তবে বোরহেসের এই আলোচনার সূত্রে বোরহেসের একটি কবিতা পাঠের লোভ আমি সামলাতে পারছি না। আসলে আমি আমরা তার কথা সাহিত্য অন্য সৃষ্টিগুলো নিয়ে কথা বললাম। আসলে আমরা আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি যে কবিতাতেও আমাদের বোরহেস ব্যাপকভাবে একটি স্বকীয়তা সৃষ্টি করেছিলেন। সেই জায়গায় আমরা একটু আলোকপাত করতে চাই। নরমান টমাস ডি জোভান্নির ইংরেজি তর্জমা থেকে কবি শামসুর রহমান তার একটি কবিতা থেকে অনুবাদ করেছিলেন। আমি এই লেখাটির সূত্র পেয়েছি রাজু আলাউদ্দিন ভাইয়ের একটি লেখা থেকে। আমি আপনাদের কবিতাটি এই কারণে পড়তে চাই, বোরহেসের যে জগৎ, বোরহেসের যে সৃষ্টিকর্ম, সেটি একটি বিশাল বিস্তৃত বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইসলামিক ইমেজগুলোকে যে তিনি তার গল্পে বা কবিতায় দারুণভাবে তুলে এনেছেন, তারই একটি প্রামাণ্য দলিল বা সাক্ষ্য হিসেবে এই কবিতাটি একটু পড়তে চাচ্ছি। কবিতাটি এরকম। বোরহেস বলছেন তার কবিতায়, হাবিল আর কাবিলের আবার দেখা হলো হাবিলের মৃত্যুর পর। আগুনের আলোয় কাবিল হাবিলের কপালে পাথরের চিহ্ন দেখতে পায়। সে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয়। আমার এখন আর মনে পড়ে না তুমি কি আমায় হত্যা করেছিলে নাকি আমি তোমাকে খুন করেছিলাম। হাবিল বলে, আবার আমরা দুজন এখানে মিলিত হয়েছি আগেকার মতোই। এখন আমি নিশ্চিত তুমি আমাকে ক্ষমা করেছ। কাবিল বলে, কারণ ভুলে যাওয়াই হচ্ছে ক্ষমা করে দেয়া। আমিও ভুলে যেতে সর্বাত্মক চেষ্টা করব। হ্যাঁ, হাবিল আস্তে সুস্তে বলে, ঠিক বলেছ। যতক্ষণ অনুশোচনা হয় ততক্ষণই অপরাধবোধ থাকে। এই যে বোরহেস বললেন, যতক্ষণ অনুশোচনা হয় ততক্ষণই অপরাধবোধ থাকে। এই যে একটি জীবন দর্শন, একটি কাহিনীকে ব্যবহার করে আমাদের মনস্তাত্ত্বিক যে জীবন দর্শনকে তিনি তুলে আনলেন বা তুলে আনার চেষ্টা করলেন, সেটি তার সৃষ্টির সামান্যতম নমুনা মাত্র। দর্শকবৃন্দ, আমরা আমাদের আলোচনায় চেষ্টা করেছি বোরহেসকে একটু আপনাদের সামনে পরিচিত করার জন্য, কিন্তু এটি আমি নিশ্চিত আমাদের এই স্বল্প আয়াসে কোনোভাবেই বোরহেসকে সর্বাঙ্গীনভাবে তুলে আনা সম্ভবপর নয়। যিনি আলোচনা করার চেষ্টা করেছেন তাকে সাধুবাদ জানাই, ইশরাত তানিয়া আপাকে। তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন বোরহেসের জীবন এবং সৃষ্টিকর্ম এবং তার পাঠের মধ্য দিয়ে বোরহেসকে আবিষ্কার করার। সেজন্য তাকে আমি সাধুবাদ জানাই। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, কথকের জার্নালের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও সাধুবাদ। ভবিষ্যতে যদি কখনো আমাদের সুযোগ হয় আবারও আমরা বোরহেস নিয়ে আলোচনা করব, সেই সাথে অন্যান্য লেখকদের সৃষ্টিকর্ম নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথকের জার্নালের সঙ্গেই থাকুন।